এর থেকে সহজভাবে ভাই কিভাবে বোঝাবো, মানে সেম একটা বাজারে যা হইতেছে এখানেও তাই হইতেছে, ওইটা হইতেছে ফিজিক্যালি, এখানে হইতেছে আপনার কি অনলাইন। এখন আপনি ট্রেডটা করবেন কিভাবে, এখন আমি তো বইলা দিছি, এখন আপনি তো এরকম ভাবে তো ট্রেড করাটা তো আপনারা আমার শিখাতে হবে, আপনি তো আর আপেল বেচাকিনি করবেন না, আপনি তো মার্কেটে তো ট্রেড করবেন। তো দেখেন আপনি জাস্ট মার্কেট স্ট্রাকচারটা ফলো করে এইখান থেকে দেখেন 1:2 বা হইতেছে আপনার কি 1:3 একটা কিন্তু ট্রেড কিন্তু নিয়ে নিতে পারতেন। এই দেখেন এই ট্রেডটা আপনি এখানে কেন নিতেন, স্ট্রাকচার কি, স্ট্রাকচার আপনি যখন নাকি একটা বাড়ি বানাবেন, বাড়ির স্ট্রাকচারটা কিরকম হবে এটা আপনি কিন্তু ইঞ্জিনিয়ার আইনা কিন্তু আগে একটা ম্যাপিং করেন, তারপরে আপনার অনায়াসে 1:2 একটা ট্রেড কিন্তু আপনি কিন্তু প্রফিট করে ফেলতেন। এইগুলা কিন্তু বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে। আপনাকে এই যে এই সব পয়েন্টে আসে, এসব এইখানে আসার পরে আমি বাইরের দিকে এন্ট্রি নিয়ে নিব, আর বাইরের দিকে এন্ট্রিটা নিতেন এখান থেকে আর গোয়া মারাটা হতো। এই যে আমি এখন পানি খাইলাম, এই পানিটা খাওয়া কি একেবারে ইজি না, বাট এই বোতলটাই যদি 2 বছরের একটা বাচ্চাকে দিয়ে যদি বলা হয় যে এটা দিয়ে তুমি পানি খাও, সে কি এটা দিয়ে পানি খাইতে পারবে? কখনোই খাইতে পারবে না। কিন্তু ঠিক এরকমই মার্কেট স্ট্রাকচারটা খুবই ইজি, কিন্তু আপনি এইখানে ট্রেডিং এ হয়তো অল্প সময় যাবত আছেন, এজন্য আপনার কাছে এটা কঠিন মনে হইতেছে। তো আজকের এই ক্লাসটা সম্পূর্ণ করার পরে আপনার কাছে একেবারে মার্কেট স্ট্রাকচারটা একেবারে মানে একেবারে বাচ্চাদের এই যে মামপটটা দিয়ে পানি খাওয়াটা যেরকম ইজি এরকম ইজি মনে হবে। অ্যান্ড আপনি ফরেক্স ট্রেডিং করেন, বাইনারি ট্রেডিং করেন, ক্রিপ্টো ট্রেডিং করেন, আপনি স্টক ট্রেডিং করেন, আপনি যেই ট্রেডিং করেন না কেন, মার্কেট স্ট্রাকচার জানাটা আপনার জন্য বাধ্যতামূলক। তো আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। মার্কেট স্ট্রাকচারটা আমাদের পর্যন্ত নিয়ে আসার পিছনে সবচাইতে বেশি অবদান যে বান্দার, সে হইতেছে রিচার্ড ওয়ারকাফ। তো এই ব্যক্তিকে আমরা সর্বপ্রথম ধন্যবাদ জানিয়ে তারপরে আমাদের ক্লাসটা আমরা শুরু করতেছি। তো দেখেন মার্কেট আমরা সাধারণত কি জানি, মার্কেট কয় ধরনের মার্কেট হয়ে থাকে? 3 ধরনের মার্কেট হয়, আপ ট্রেন্ডি মার্কেট, ডাউন ট্রেন্ডি মার্কেট, সাইডওয়েজ মার্কেট, তাই তো? আপনারা যারা নাকি ট্রেন্ডি মার্কেট সম্পর্কে আরো ভালোভাবে জানতে চান তারা আমাদের এই ট্রেন্ডি মার্কেটের এই ক্লাসটা সম্পূর্ণ করে নেবেন। আর যারা নাকি সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাসটা করেন নাই তারা সাইডওয়েজ মার্কেটে একটু না গলত থাকতে পারে, ওই ক্লাসটাও আপনারা সম্পূর্ণ করে নেবেন। ওইখানে পুরো বিষয়টা আমি খুবই সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়েছি। মার্কেট স্ট্রাকচারটা বোঝার আগে এই 3টা ক্লাস আপনাদের অবশ্যই করে নেওয়া উচিত। কিভাবে মার্কেটের ট্রেন্ড কাজ করে এইটা, তারপরে হইতেছে সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লাস এন্ড ক্যান্ডেলস্টিকের ক্লাস। এই 3টা জিনিসের উপর ভিত্তি করে কিন্তু মার্কেট স্ট্রাকচারটা মূলত মেক হয় মার্কেটে। তো দেখেন আমরা যদি চলে যাই ট্রেন্ডি মার্কেট কোনটা, ডাউন ট্রেন্ড মার্কেট কোনটা, আমরা জানি যে লোয়ার লো আর হইতেছে লোয়ার হাই ক্রিয়েট করতে করতে মার্কেটটা নিচের দিকে নামে, এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। সেম হইতেছে সাইডওয়েজ মার্কেট কোনটা, ইকুয়াল হাই ইকুয়াল লো, মানে মার্কেট একটা রেঞ্জিং এর মধ্যে দিয়া চলে, মানে এক জায়গাতেই মার্কেট উপরে যায় নিচে নামে, উপরে যায় নিচে নামে, এটাকে আমরা বলি হইতেছে কি সাইডওয়েজ মার্কেট। তারপরে হইতেছে ডাউন ট্রেন্ড বা হইতেছে আপ ট্রেন্ড মার্কেট কোনটা, আপনার গিয়ে হায়ার হাই এন্ড হায়ার লো ক্রিয়েট কইরা যে মার্কেটটা উপরের দিকে যায় এটাকে বলা হইতেছে আপ ট্রেন্ডি মার্কেট। এখন কোন মার্কেটই তো আর সোজা উপরের দিকে যায় না আর সোজা নিচের দিকে নামে না, তাই না? প্রত্যেকটা মার্কেটই তো সুইং ক্রিয়েট করতে করতে উপরের দিকে যায় এন্ড সুইং ক্রিয়েট করতে করতে নিচের দিকে নামে। তো মার্কেটের সুইং কোনটা, আপনার গিয়ে ধরেন একটা মার্কেট, আমি যদি এইখানে যদি মানে সিম্পল ভাবে এই জিনিসটা যদি আপনাদেরকে যদি দেখায় দিই, ধরেন একটা মার্কেট এরকম ভাবে উপরের দিকে যাইতেছে, এই যে নিচে একটুকুনা নামলো, নাইমা এগিন মার্কেট উপরের দিকে যাইতেছে, এগিন আবার নিচের দিকে নাইমা উপরের দিকে যাইতেছে, এই যে যে পুল ব্যাকটা নিতেছে, এই যে যে নিচে একটুকুনা রিজেকশন নিতেছে, এটা দিয়া বুঝাইতেছে যে মার্কেটের ট্রেন্ডটা খুবই স্ট্রং। আর এই সুইংটা নিয়া নিয়া যখন নাকি মার্কেট উপরের দিকে যায় এটাকে আমরা বলি হইতেছে আপ ট্রেন্ডি মার্কেট। এন্ড সেম এরকম ভাবে যখন নাকি আপনার গিয়ে এই যে এরকম ভাবে নামে মার্কেট একটু না ডাউনের দিকে নামে, সুইংটা নিয়া নিয়া যখন নাকি মার্কেট ডাউনের দিকে নামে তখন এটাকে আমরা বলি কি ডাউন ট্রেন্ড। আশা করি আপনারা এই 3টা জিনিস একেবারে ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি যদি মার্কেটে চলে যাই এন্ড আপনাদেরকে খুবই সিম্পল ভাবে যদি একটা চার্ট দেখাই, তারপরে উদাহরণের মাধ্যমে একেবারে আমি মানে একেবারে ক্লিয়ার করে দিব, মানে কোনো কনফিউশনই থাকবে না যে মার্কেট এরকম ভাবে কেন চলতেছে। তো আমরা যদি ট্রেডিং ভিউ চলে যাই, আচ্ছা ঠিক আছে আমি এখন ট্রেডিং ভিউ চলে আসলাম। একটা 4 আওয়ারের ইউরো জিবিপির একটা রানিং চার্ট দেখেন, 4 আওয়ারের চার্ট। তো আমরা এইখানে দেখেন এইটুকু কি স্ট্রাকচার বলতে আমরা কি বুঝি, এই ধরেন
এইটুকুকে আমরা এখন অ্যানালাইসিস করবো এন্ড দেখবো যে এইটুকু মার্কেট কেন এরকম হয়েছে। এটা কিন্তু 4 আওয়ারের প্রত্যেকটা ক্যান্ডেল কিন্তু 4 ঘন্টার, একদিনের ভিতরে কিন্তু এরকম হয়ে গেছে। এটা আমরা একটা লং টাইম অ্যানালাইসিস করে আপনাদেরকে বুঝাবো। তো দেখেন স্ট্রাকচার কি, স্ট্রাকচার আপনি যখন নাকি একটা বাড়ি বানাবেন, বাড়ির স্ট্রাকচারটা কিরকম হবে এটা আপনি কিন্তু ইঞ্জিনিয়ার আইনা কিন্তু আগে এটা একটা ম্যাপিং করেন। আর প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা স্ট্রাকচার থাকে বা এটার গঠন, এটাকে বলা হইতেছে কি স্ট্রাকচার। তো মার্কেটের গঠনটা কি এটা যদি আপনি যদি বুঝতে পারেন এন্ড আপনি যদি ধরতে পারেন যে মার্কেট এরকম ভাবেই কেন হইতেছে, মার্কেট এরকমই কেন হইতেছে, তাহলে কিন্তু আপনি ট্রেডিং এ অবশ্যই আপনি মাস্টার হইতে পারবেন। এন্ড আপনারা যারা নাকি বাইনারি ট্রেডার আছেন, যারা আমাদের থেকে ডলার নিয়ে ট্রেডিং করতে চান, তারা আমাদের থেকে ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারেন। বাইনারি ট্রেডিং এর ওয়ার্ল্ডের ফার্স্ট আমরা এই ফান্ডেড অ্যাকাউন্ট স্টার্ট করছি। তো এটা হইতেছে একটা ম্যানুয়াল প্রসেস। তো আমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, এজ এ ফান্ডিং সাপোর্ট নামে একটা টেলিগ্রামের লিংক দেওয়া থাকবে, ওইখানে আপনারা কথা বলে ফান্ডেড অ্যাকাউন্ট নিতে পারেন। 100% ট্রাস্টেড। আপনাদের ডলার মেরে দেওয়া বা হইতেছে টাকা মেরে দেওয়ার এরকম কোনো ইস্যু থাকলে সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ দিবেন, আইসা কমেন্টে গালি দিবেন, বলবেন যাতে মানুষ বুঝতে পারে যে টাকা মারি দিতেছে। এরকম কোনো পসিবিলিটি নাই। এই দায়িত্ব সম্পূর্ণ আমার, আপনাদের একটা টাকাও কেউ মেরে দিবে না। এজ এ ফান্ডেড আপনাদের সাথে যে প্রতিশ্রুতি দিছে তা অক্ষরে অক্ষরে পালন করতে ওরা বাধ্য এবং এই দায়ভার সম্পূর্ণ আমার। তো দেখেন এইখানে এরকম কেন হয়েছে, এরকম হওয়ার পিছনে কারণ হইতেছে, আমি যদি এইটুকুকে যদি আমি এখন যদি আপনার গিয়ে লাইনের মাধ্যমে যদি আইকা যদি দেখে আপনাদেরকে মার্কেট এখান থেকে আপের দিকে গেছে, তারপরে দেখেন এইখানে একটুকুনা রেঞ্জিং হয়েছে, এইখানে একটুকুনা রেঞ্জিং হইয়া আবার মার্কেট এইখান থেকে এই যে এরকম ভাবে আপের দিকে গেছে, যাওয়ার পরে এই যে এইখানে একটুকুনা রেঞ্জিং হয়েছে, রেঞ্জিং হইয়া একটুকুনা নিচের দিকে নামে আবার মার্কেট এরকম ভাবে কি উপরের দিকে গেছে, যাওয়ার পরে দেখেন এইখানে একটুকুনা কি রেঞ্জিং টাইপের হইয়া এইখানে তারপরে মার্কেটটা কি এগিন কি ডাউনের দিকে নামছে, নাইমা কি হয়েছে এইখানে, এখানে একটু না রেঞ্জিং হয়েছে, রেঞ্জিং হইয়া এগিন মার্কেটটা কি ডাউনের দিকে নামছে, নামার পরে এগিন এইখানে রেঞ্জিং হইতেছে, দেখেন এগিন এইখানে রেঞ্জিং হইতেছে। এখন মার্কেট এইখানে রেঞ্জিং হইয়া কোন দিকে যাবে, নিচে না উপরের দিকে যাবে। এটা মানে আগে বলা অবশ্যই ঠিক না, আমি মার্কেট টার একটু না ভালোভাবে বুঝাই, তারপরে আমি আপনাদেরকে বলে দিব কিভাবে ট্রেডটা নিতে পারবেন আপনার। তো দেখেন এইখানে রেঞ্জিং হয়েছে, তাই না? এখন আমি নিচে থেকে যদি চারটা যদি সরাই দিই এখান থেকে, দেখেন চারটা আমি সরাই দিছি, এখন আমরা এইখানে আমরা কি কি পাইছি, মার্কেটে একটা জিনিসের প্রাইস এই পর্যন্ত বাড়ছে, বাড়ার পরে এখানে এসে একটু না রেঞ্জিং হয়েছে, রেঞ্জিং হইয়া আবার মার্কেটের প্রাইসটা এইখান থেকে ধরেন এইখানে ব্রেক কইরা উপরের দিকে গেছে এন্ড এগিন এইখানে একটু না রেঞ্জিং হয়েছে, প্রাইসটা এইখান থেকে ব্রেকআউট দিয়েছে, মানে ফেক ব্রেকআউট দিয়া এগিন মার্কেটটা কি উপরের দিকে চলে গেছে এন্ড এইখানে আবার রেঞ্জিং হয়েছে। তারপরে এইখান থেকে মার্কেটের প্রাইসটা কি হয়েছে, এই জিনিসটার প্রাইস আবার কমে গেছে, কইমা এইখানে দেখেন আবার রেঞ্জিং হয়েছে, রেঞ্জিং হয়ে এইখান থেকে আবার মার্কেটটা যেখান থেকে উপরের দিকে উঠছিল আবার রেঞ্জিং হয়ে এইখানে চলে আসছে, নিচের দিকে এসে এইখানে চলে আসে। দেখেন এখন এই পুরো বিষয়টাকে আপনার গিয়ে 4 ভাগে ভাগ করছে। এটা আমরা যদি এখন সোজা যদি এইখানে চলে যাই, আমাদের হোয়াইট বোর্ডে যা যদি দেখায় আপনাদেরকে বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা দেখেন তো এই যে এইটা তো আছে এইখানে, এই যে আমি যে আঁকায় যে রাখছিলাম আগে, এই দুইটার মধ্যে কোনো মিল পান কিনা একটু না দেখেন তো, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা, এটা কিন্তু আমি কিন্তু এখন আঁকাইছি, এই যে এই জিনিসটা কিন্তু আপনাদের সামনে কিন্তু একটা মার্কেট থেকে কিন্তু নিয়ে আসছি, এটা কিন্তু আগে কিন্তু আঁকানো আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু আঁকাইছিলাম। তো আমি উপর থেকে এটা রিমুভ করে এইখান থেকে আপনাদেরকে বুঝাই, সিম্পল, মানে একেবারে যে নাকি কিছু না বুঝেন সেও এই জিনিসটা বুঝবেন। আমি এত সুন্দরভাবে আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বুঝাবো। ধরেন সাপোজ আপনার এলাকাতে একটা বাজার রয়েছে, এই বাজারের মধ্যে আপেলের চাহিদা বা হইতেছে আপনার এলাকার মানুষ আপেল খাইতে পছন্দ করে। তো ওই বাজারের মধ্যে একজন আপেল বিক্রেতা, আপনাদের এলাকার সবাই যখন নাকি আপেল ওই ব্যক্তির থেকে কিনেন, ওই ব্যক্তিটা কি বুঝতেছে, ওই ব্যক্তির থিঙ্কিংটা কি, ওই ব্যক্তির জায়গাতে আপনি যদি থাকতেন তাহলে আপনার থিঙ্কিংটা কিরকম হইতো, আরে এত মানুষ আমার থেকে আপেল কিনতেছে, তো আপেল যেহেতু নাকি আমার কাছে কম, এখন কইমা আসতেছে, মানে যখন নাকি সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি হবে, আপনার কাছে আপেল যেই পরিমাণে আছে ওই বাজারের আশেপাশের এলাকার মানুষের আপেলের চাহিদা আরো বেশি। তো যখন নাকি সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড বেশি হবে তখন জিনিসের দাম অটোমেটিকলি বেড়ে যাবে, এমনকি বাড়ায়া দিবে বিক্রেতারা। তো আপনার কি ওই আপেল বিক্রেতা ধরেন 120 টাকা কেজি
আপেলটা বিক্রি করতেছিল। এখন সে তো হুট করে তো আর আপনার গিয়ে 220 টাকা কেজিতে চলে যাবে না। তো 120 টাকা কেজি থেকে আপনার গিয়ে দেখেন এইখানে কিন্তু লেখাই আছে, এই যে এইখানে যে আপনার গিয়ে ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম, এটাকে বলে হইতেছে আপনার গিয়ে একুমুলেশন ফেজ বা হইতেছে একুমুলেটেড ফেজ। তো এইটা হইতেছে আপনার কি বাইং এরিয়া, মানে মানুষ এখানে কিনে প্রচুর পরিমাণে, এখানে আপনার গিয়ে সাপ্লাই কম এন্ড ডিমান্ড বেশি। তো আপনার এই জিনিসগুলো আমি সাপ্লাই এন্ড ডিমান্ডের ক্লাসে এগিয়ে আপনাদেরকে আরো ভালোভাবে ক্লিয়ার করে দেব। আপাতত এই ক্লাসে একটু মন দেন। তো দেখেন যখন নাকি এইখান থেকে মানুষ কিনা শুরু করলো, কিনার পরে আপেল বিক্রেতা যখন নাকি বুঝতে পারলো যে এইখানে আপনার গিয়ে ক্রেতা অনেক এন্ড সে বিক্রেতা একাই, আপেল বিক্রেতা একজনই আপেল বিক্রেতা, তো ও ক্রেতার সংখ্যা যখন অনেক দেখলো, আপেল সুন্দর করে 50 টাকা বাড়ায় দিল দাম। 50 টাকা বাড়ায় দেওয়ার পরে এখানে কি হয়েছে আপনার গিয়ে আপেলের প্রাইস হয়ে গেছে হইতেছে আপনার গিয়ে 170 টাকা। তো 170 টাকা হয়ে যাওয়ার পরে আপনার গিয়ে দেখেন আপেল বিক্রেতা প্রথমবার দাম বাড়ানোর পর দেখতে পেল ওই এরিয়াতে এখনো আপেলের চাহিদা প্রচুর রয়েছে, তাই আপেল বিক্রেতা আরো দাম বাড়ানোর প্রস্তুতি নিতে শুরু করলো। তো দেখেন প্রস্তুতি নেওয়ার সাথে সাথেই তো আর দাম বাড়ায় দিবে না। তো আপনার গিয়ে ও কি করলো, আপনার গিয়ে 170 টাকা থেকে 175 টাকা করলো, আবার 70-এ আনলো, আবার 75-এ নিল, আবার 80-তে নিল, আবার 70-এ আনলো। এরকম করতে করতে এইখানে কিছুক্ষণ থাকলো। তারপরে যখন নাকি আপেল বিক্রেতা দেখতে পারলো যে আরো খালি ডিমান্ড বাড়তে আছে, মানুষ খালি আপেল কিনতে আসতেছে, তার আপেলের স্টকও কমে যাইতেছে, তো ও কি করলো আরো 50 টাকা দাম বাড়ায় দিল। দাম বাড়ায় দেওয়ার পরে এখন তো আপেলের প্রাইস হয়ে গেছে আপনার গিয়ে 220 টাকা। তো 220 টাকা যখন নাকি আপেলের প্রাইস হয়ে গেল, এখন আপনার এই বাজারে আপেল বিক্রেতার সংখ্যা একজন, বাট অন্যান্য বাজারে যে বাজার গুলাতে নাকি আপনার গিয়ে 120 টাকা কেজি আপেল বিক্রি করতেছিল ওই বিক্রেতারা ধরেন শুনতে পাইলো যে এইখানে 120 টাকা কেজির আপেল বিক্রি হইতেছে 220 টাকা কেজি। তো ওইখান থেকে কিছু আপেল বিক্রেতা ওদের যে মাল সামান আছে এগুলা গুছায় আপনার এলাকার যে বাজারটা আছে এখানে চলে আসলো। এখন কি হইতেছে, এখন এই বাজারের মধ্যে ক্রেতা কিন্তু আগে যেরকম ছিল এরকমই, আরো অনেক মানুষ কিনে ফেলছে, যারা কিনে ফেলছে আপেল তারা তো আর কিনবে না আপেল, তাই না? এইখানে কিন্তু বিক্রেতার সংখ্যা বাইরে যাইতেছে, বাট ক্রেতার সংখ্যা কিন্তু ধীরে ধীরে কিন্তু কমতেছে। বুঝলেন, যখনই নাকি সাপ্লাই বেড়ে যাবে এন্ড ডিমান্ড কমে যাবে তখন ওই জিনিসের প্রাইসও কমে যাবে। এইটাকে বলা হইতেছে আপনার গিয়ে ডিস্ট্রিবিউশন ফেজ। আর এই যে দেখেন দ্বিতীয়বার যখন নাকি আবার দাম বাড়াইলো কিছুক্ষণ ব্রেক নেওয়ার পরে, তো এইটাকে বলা হইতেছে আপনার গিয়ে রিএকুমুলেটেড ফেজ, মানে হইতেছে এইটাও বাইং ফেজ। তো আপনার গিয়ে মার্কেট এই যে দেখেন মার্ক আপ হয়েছে, মার্কেট উপরের দিকে গেছে, তারপরে দেখেন ডিস্ট্রিবিউশন ফেজের মধ্যে চলে আসলো, ওই যে আপেল বিক্রেতা আরো চলে আসছে। তো আরো আপেল বিক্রেতা চলে আসার পরে এখন কি হয়েছে দেখেন, এখন ওই যে বাড়াইছিল 220 টাকা কেজি, তো ওই আপেল বিক্রেতা আইসা বলতেছে যে নেও নেও নেও, এখন আপেল আবার 70 টাকা কেজি বা হইতেছে 200 টাকা কেজি, বা ধরেন মানে সামথিং আপেলের দাম আরো কমায় দিল। তো কমায় দেওয়ার পরে এই যে দেখেন এইখানে বিক্রেতা বাইরে গেছিল, ক্রেতা কমে গেছিল, আপেলের দাম কমা শুরু করছে। তো এই যে দেখেন এইখানে হইতেছে মার্ক ডাউন, মানে মার্কেট ডাউন ফেজ শুরু হয়েছে। না আপেলের সর্বোচ্চ একটা দামে যাওয়ার পরে যখন নাকি একটা মার্কেট সর্বোচ্চ একটা পর্যায়ে চলে যায়, সারা জীবন তো আর খালি দাম বাড়বেই না, একটা জিনিসের বাড়বেই না, একটা না একটা সময় তো সর্বোচ্চ দামে যাওয়ার পরে যারা কিনছিল তারাই হয়তো বা সেল করবে, বা আরো সেলার্স এইখানে চলে আসবে, মানে বিক্রেতা চলে আসবে, তারপরে বায়ার্সরা কমে যাবে, মানে আপনার কি ক্রেতা কমে যাবে, তো মার্কেট আস্তে আস্তে কি নিচের দিকে নামবে। এই যে দেখেন এইখানে কি হয়েছে আপনার কি মার্ক ডাউন ফেজ, মার্কেট নিচের দিকে নামছে, নামার পরে দেখেন এইখানে কিছুক্ষণ মার্কেটটা এরকম থাকা অবস্থায় ওই যে আপেল বিক্রেতা আরেক বাজারে ছিল ওইখান থেকে আরো কিছু আপেল বিক্রেতা এখানে চলে আসলো, আরে আমরা এখানে বেচতেছি আপেল 120 টাকা কেজি, আর ওইখানে আপেল বেচতেছে 170 টাকা 180 টাকা কেজি, বিশাল ব্যবধান, আমরাও যাই। আপনারা দেখবেন আমাদের এলাকাতে কি হয়, একটা মুড়ির দোকান হয়েছে, এই মুড়ির দোকানটা হিউজ পরিমাণে চলতো, চলার পরে এই মুড়ির দোকানটা অনেক চলে দেখে আপনাকে পাশে আরো কয়েকটা মুড়ির দোকান হয়েছে। এখন স্বাভাবিকভাবে যে দোকানটা আগে অনেক চলতো ওই দোকান থেকে কিছু কাস্টমার ওইখানে যাবে, বা ওই মুড়ির যে দোকানটা নাকি আগে যেই দামে মুড়ি বেচতো তার থেকে একটু না কমে বেচবে জালমুড়ি, তাই তো? তো এরকমই আপনার গিয়ে দেখেন এখান থেকে আবার দেখেন দাম আরেকটু না কমে গেছে। ওই আপেল বিক্রেতা এই যে 3 নাম্বার সেক্টরে প্রথমে তো আসছিল এক ধাপ আপেল বিক্রেতা, আইসা এখানে দাম কমায় দিছে 220 টাকা থেকে আপনার নিয়ে চলে আসছে 170 টাকায়। তো
আরো কিছু আপেল বিক্রেতা যারা 120 টাকা করে অন্য বাজারে বিক্রি করতেছিল ওরাও আসছে এখানে, আইসা আপনার গিয়ে কি করলো, ও লাগায় দিল 140 টাকা বা 150 টাকা। তো আপনার গিয়ে দেখেন মার্কেটের আরো দাম কমে গেছে, এইখানে আইসা কিছুক্ষণ আবার আপেলের আগে যে দামটা ছিল ওই দামে চলে আসছে, 120 টাকা কেজিতে চলে আসছে বা তার থেকেও নিচে চলে গেছে। মানে স্বাভাবিকভাবে যখন নাকি আবার আপেলটা 120 টাকা কেজিতে চলে আসবে, এই যে কিছু বারাটিয়া দোকানদার আসছিল কিছুদিনের জন্য আপেলের দাম বেশি দেখে, ওরা তো আবার তাদের আগে তাদের স্থানীয় যে জায়গা আছে ওইখানে চলে যাবে। তো আবার আপনার গিয়ে এখানে আস্তে আস্তে আপনার গিয়ে বিক্রেতা কমবে, আপনার গিয়ে সেলার্স কমে যাবে, আপেলের দাম কমে গেছে, ক্রেতার সংখ্যা আবার বাড়বে, তো আবার আপেলের দাম আস্তে আস্তে বাড়বে। এরকম ভাবেই মূলত মার্কেট চলে। কখনোই কোনো মার্কেট আপনার গিয়ে এই যে দেখেন, যদি আপনি কোনো মার্কেটই সারা জীবন উপরের দিকে গেছে না, দাম বাড়ছে কমছে, দাম বাড়ছে কমছে, দাম বাড়ছে কমছে, এই যে দেখেন দাম বাড়ছে কমছে, আবার যখন কমছে আবার দাম বাড়তেছে, দেখেন আবার বাড়তেছে, বাড়ার পরে এই যে দেখেন আবার কমতেছে দাম, এই যে দেখেন আবার এইখানে এসে আবার মার্কেট আপের দিকে যাইতেছে। তো দেখেন এই জিনিসটাকে মূলত বলে হইতেছে কি মার্কেট স্ট্রাকচার। আমি যেরকম ভাবে বুঝাইছি উদাহরণ দিয়া, এর থেকে সহজ ভাবে আমি আল্লাহর বান্দা আমার দিয়ে আর বোঝানো সম্ভব, অন্য কেউ বুঝাতে পারবে কিনা আমি জানি না, বাট এর থেকে সহজ ভাবে ভাই কিভাবে বোঝাবো, মানে সেম একটা বাজারে যা হইতেছে এখানেও তাই হইতেছে, ওইটা হইতেছে ফিজিক্যালি, এখানে হইতেছে আপনার কি অনলাইন, পার্থক্য এটাই। দেখেন আপনার গিয়ে ইউরো জিবিপি, আপনার গিয়ে ইউরো ইউরো হইতেছে আপনার গিয়ে কোয়াড কারেন্সি, তো আপনার গিয়ে ইউরো দিয়া জিবিপি কিনা হইতেছে, তো আপনার গিয়ে এই যে দেখেন দাম বাড়তেছে কমতেছে, মানে একটা জিনিসের যখন নাকি বেশি বাইরে যাইতেছে তখন আবার কমতেছে, এরকম ভাবেই চলতেছে মূলত মার্কেট। তো এইটাই হইতেছে মূলত মার্কেট স্ট্রাকচার, মানে সিম্পল একটা বিষয়। তো দেখেন এখন আপনি ট্রেডটা করবেন কিভাবে, এখন আমি তো বইলা দিছি, এখন আপনি তো এরকম ভাবে তো ট্রেড করাটা তো আপনার আমার শিখাতে হবে, আপনি তো আর আপেল বেচাকিনি করবেন না, আপনি তো মার্কেটে তো ট্রেড করবেন। তো দেখেন সিম্পল ভাবে দেখেন, এখান থেকে যখন নাকি মার্কেটটা ডাউনের দিকে যাইতেছে, এই যে দেখেন রিডিস্ট্রিবিউশন, মানে এই যে দেখেন এইখানে কি হয়েছে আপনার কি রিএকুমুলেশন, এখানে রিএকুমুলেশন হওয়ার পরে আপনার মার্কেট কিন্তু আবার দেখেন আপের দিকে গেছে, এই যে দেখেন এইখানে নামার পরে আপনি কি জানেন মার্কেট কিছুক্ষণ আগে সর্বনিম্ন প্রাইস কত ছিল আপনার গিয়ে, এই দেখেন সর্বনিম্ন প্রাইস ছিল হইতেছে এইটা, তাই না? তো আপনার গিয়ে সর্বনিম্ন প্রাইস হইতেছে এইটা। তো মার্কেট এখন যেহেতু নাকি দাম শুরু করছে, মার্কেট সর্বনিম্নতে না যাইলেও তো আপনার কি যে এই পর্যন্ত তো আসবে, তাই না? এই পর্যন্ত তো আসবে মার্কেট, একেবারে নিচে না যাইলেও তো একটা স্বাভাবিক পরিমাণে তো নিচে তো যাবে, তাই না? একেবারে উপরে তো আর থাকবে না সারা জীবন। তো দেখেন যখন নাকি মার্কেটটা এখান থেকে ডাউনের দিকে প্রেসার দিছে, যখন নাকি এই রিএকুমুলেশনটা আপনার গিয়ে ব্রেকআউট দিল, এইখান থেকে ব্রেকআউট দিয়ে আবার এইখান থেকে দেখেন যখন নাকি এই যে দেখেন রিজেকশন নিয়ে একটা মাস্টার ক্লাস আসবে। তো যখন নাকি দেখেন এইখান থেকে বারবার যখন এরকম ভাবে রিজেকশন দিতেছে, এই দেখেন এইখান থেকে রিজেকশন দিতেছে, রিজেকশন দেওয়ার পরে যখনই নাকি এইটাকে ব্রেক করে ফেলছে, এই যে আপনার গিয়ে রিডিস্ট্রিবিউশনে আইসা আপনার গিয়ে যখন নাকি ব্রেক করছে, দেখেন কত বড় একটা ক্যান্ডেল দিয়ে এখান থেকে ব্রেকআউট দিল। ব্রেকআউট দেওয়ার পরে আপনার বুঝে নেওয়া উচিত যে এখন দাম এখান থেকে কমবে। তো আপনি যদি এইখান থেকে যদি একটা ট্রেড যদি ওপেন করতেন, এইখান থেকে আপনার গিয়ে এইখানে যদি আপনি যদি স্টপ লস দিতেন এন্ড আপনি যদি টার্গেট যদি দিতেন, আপনি মিনিমাম এখান থেকে 1:2 বা 1:3 একটা ট্রেড কিন্তু আপনি কিন্তু নিয়ে নিতে পারতেন। সিম্পল বিষয়, আপনি জাস্ট মার্কেট স্ট্রাকচারটা ফলো করে এইখান থেকে দেখেন 1:2 বা হইতেছে আপনার কি 1:3 একটা কিন্তু ট্রেড কিন্তু নিয়ে নিতে পারতেন। এই দেখেন এই ট্রেডটা আপনি এইখানে কেন নিতেন, ধরেন আপনার স্টপ লস হইতেছে এই যে এই এরিয়ার উপরে এন্ড আপনার টিপি হইতেছে এইখানে। তো দেখেন আপনার মার্কেট নামার কথা কতটুকু, মার্কেট নামার কথা হইতেছে যে এই পর্যন্ত, তাই না? তো আপনি যদি এই যে এতটুকু যদি নিতেন, আপনার কি ধরেন সাপোজ এই যে এইখানে একটা রিজেকশন আসছিল, ধরেন আপনি যদি এই রিজেকশন পর্যন্ত যদি নিতেন বা হইতেছে এই যে এই পাশের এই রিজেকশন পর্যন্ত যদি নিতেন আপনি ট্রেডটা, তারপরে আপনার অনায়াসে 1:2 একটা ট্রেড কিন্তু আপনি কিন্তু প্রফিট করে ফেলতেন। এন্ড দেখেন এইগুলা কিন্তু বাইনারি ট্রেডিং এর ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে। আপনাকে এই যে এই সব পয়েন্টে আসে, এইসব রিজেকশন পয়েন্টে আপনারা যদি ট্রেড যদি করেন তাহলে কিন্তু শর্ট টাইমও ভালো একটা প্রফিট করতে পারতেন। তো এই ছিল হইতেছে মূলত মার্কেট স্ট্রাকচার, মানে মার্কেট স্ট্রাকচারের মধ্যে আপনি দেখেন এগিন দেখেন মার্কেট এইখান থেকে আইসা এগিন মার্কেটটা উপরের দিকে যাবে, এইটা হচ্ছে মার্কেটের সর্বনিম্ন একটা পয়েন্ট। এখন আপনি যদি মার্কেট স্ট্রাকচার যদি ভালোভাবে যদি না যদি জানেন, তাহলে দেখেন এই যে আপনি তো দেখবেন যে আরে এইটা তো একটা লেভেল, তো আমি এই লেভেলে আসার পরে আমি এইখান থেকে আমি এই যে যেহেতু নাকি এইখান থেকে বারবার রিজেকশন খাইছে, আপনি তো আর জানেন না মার্কেট কতটুকু যাইতে পারবে,
তো আপনি তো ধরে নিয়েছেন যে এই যে এইখানে মার্কেট বারবার রিজেকশন খাইছে, এইখানে আসার পরে আমি বাইরের দিকে এন্ট্রি নিয়ে নিব, আর বাইরের দিকে এন্ট্রিটা নিতেন এইখান থেকে আর গোয়া মারাটা খাইতেন। বুঝতে পারছেন? তো দেখছেন আপনি কিন্তু জানেন না মার্কেট স্ট্রাকচার কি, মার্কেট কতটুকু যাইতে পারে, তাই আপনি জানেন না। এই যে দেখেন মার্কেট এইখান থেকে উঠছে, মার্কেটের আসার টার্গেট হইতেছে এইখানে। বুঝতে পারছেন? তো মার্কেট এইখানে নামবে, আপনি এইখানে রিজেকশন দিয়ে এইখানে এই পর্যন্ত আসার আগেই আপনি বাই দিয়ে দিয়েছেন। আপনার গিয়ে ডিস্ট্রিবিউশন ফেস, আপনার গিয়ে মার্ক ডাউন চলতেছে এইখানে, আপনি মার্ক ডাউনের মধ্যে আপনি আপের দিকে আপনি ট্রেড নিয়ে নিছেন আর আপনি মারাটা খাই গেলেন। এই যে আপনি আজকের এই ক্লাসটা সম্পূর্ণ করছেন, এখন থেকে আপনি কিন্তু ট্রেডও নিতে পারবেন মার্কেট স্ট্রাকচার ফলো করে, এন্ড কোন ট্রেডগুলো লস হবে তাও আপনি কিন্তু বুঝতে পারবেন। তারপরে দেখেন এইখান থেকে আসার পরে আপনি তো জানেন মার্কেটের সর্বনিম্ন পয়েন্ট হইতেছে এইটা বা হইতেছে যে এইটা। তো এইখানে আসার পরে আপনি এইখানে কোনো ট্রেডই নিলেন না। আপনি যদি বায়ার্স হয়ে থাকেন, ধরেন আপনি সেল করবেন না মার্কেটে, আপনি বাইং এ খুঁজতেছেন, তো বাইং এরিয়াতে আসতে দেন, বাজিরে বাইং এরিয়াতে আপনি আসতে দেন। এই দেখেন বাজান বাইং এরিয়াতে চলে আসছে। এখন আপনি এইখান থেকে বাইরের দিকে আপনি যাইতে পারতেন, বাট এইখানে আপনার গিয়ে কিছুক্ষণ ঘোরা চলা করবে, আপনার গিয়ে হাঁটা চলা করবে মার্কেট। ওই যে বললামই তো আপনার গিয়ে কিছুক্ষণ একেবারেই তো আর দুম করে তো আর বাড়ায় দিবে না। এরকম ভাবে কইরা দেখেন পরবর্তীতে এখান থেকে কি আপের দিকে ঠিকই মার্কেট গেছে, বাট আপনি এইখান থেকে আপের দিকে দিতে দিতে আপনার ব্যালেন্স আগে গোয়া মারা দিয়ে আপনি ফুকুন, মানে আপনার না করেন রিস্ক ম্যানেজমেন্ট, আপনারা না করেন মানি ম্যানেজমেন্ট, কিছুই করেন না। মার্কেট আপনার সঠিক এন্ট্রি পর্যন্ত আসার আগেই আপনার ব্যালেন্স শেষ করে ফেলান আপনি ভুলভাল এন্ট্রি নিয়ে, এগুলো করবেন না। তো এই ছিল হইতেছে আমাদের মার্কেট স্ট্রাকচারের ফুল একটা, মানে ধরে নিতে পারেন আপনি হাজার ডলার কোর্স কিনেও এইটুকু আপনি শিখতে পারবেন না। আজকের ক্লাসে আপনাকে আমি যত সহজভাবে শিখাই দিলাম। তো পরবর্তী ক্লাস হইতেছে আমাদের সাপ্লাই এন্ড ডিমান্ড জোন নিয়ে বা হইতেছে ভলিউম নিয়ে ক্লাস হবে। তো এইখানে কিন্তু ভলিউমের বিষয় আছে, আপনার গিয়ে কখন ভলিউম কিরকম হবে, আমি যদি একটু না যদি একটা ছোঁয়া না থাক ওই ভলিউমের ক্লাসে আপনাদেরকে দেখাবো না। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখেন, সবগুলো ক্লাস ধারাবাহিকভাবে পাইতে চাইলে আগের ক্লাসগুলো সম্পূর্ণ করে নেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এন্ড আমিও আপনাদের জন্য দোয়া করি।